বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস BD1 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। দেখুন, একটার পর একটা বাংলাদেশে বিভিন্ন বাহিনী, পুলিশ, র্যাব, এরা বিভিন্ন অভিযান করে তারা কাজ করতেছে। অনেকে অনেকভাবে কাজ করতেছে, বিদায় একজন একজন করে ধরা সম্ভব হচ্ছে, এদেরকে আটক করা হচ্ছে। যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই আসাদুজ্জামান কামালের গুণধর ছেলে, যে এই যে তারা বাপ এবং ছেলে মিলিয়ে যে মাফিয়া একটা সাম্রাজ্য সৃষ্টি করেছিল, এই মাফিয়ার মনে করেন কামাল ছিল সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আর তার ছেলে ছিল সেই বাবার ক্ষমতা বলে তার ছেলে ছিল ঢাকার বিখ্যাত মাফিয়া ডন। এই বিখ্যাত মাফিয়া ডনের যে আটক হয়েছে এই কাহিনী নিয়ে, এবং এই মাফিয়া ডন বিগত দিন কী করেছিল, তার বাপের সাহায্য নিয়ে বাপ ছেলে মিলে কী দুর্নীতি করেছিল, সেটার ফিরিস্তি আপনাদের সামনে আমি হাজির করব এবং বলবো যে আসলে এরা ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করে যেভাবে তারা জিম্মি করেছে, মানুষের টাকা যেভাবে তারা দুর্নীতি করেছে, যেভাবে তারা হাতিয়ে নিয়েছে, বিভিন্ন কৌশল অবলম্বন করে, সেটা নিয়ে আজকের আমার আলোচনা। আমি এটার উপরেই এখন আমি কথা বলবো। প্রিয় দেশবাসী, শুরু করেই এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সে একজন খুনি, দুর্নীতিবাজ, এবং সে একজন সাবেক বাংলাদেশ গভর্নমেন্টের একজন প্রভাবশালী মন্ত্রী ছিল। এই প্রভাবশালী মন্ত্রী থাকার কারণে অনেক দিন সেই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে, যেটা বাংলাদেশে একটা কঠিন কাজ। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়া একটা বড় কঠিন কাজ। সেই দায়িত্ব সে পালন করেছে। তার ভিতরে বাইরে কোনো কমপ্লেইন কেউ করতে পারেনি। এইরকমভাবে সে কথা বলতো এবং নাইসলি কথা বলতো, কিন্তু সে ভিতরে জঘন্যতম কাজ করেছে এবং কোটি কোটি টাকার ডেইলি তার ইনকাম ছিল। এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং তার ছেলে মিলিতভাবে কোটি কোটি টাকা তাদের ডেইলি ইনকাম ছিল। এভরিডে তারা ইনকাম ছিল 2 কোটির ঊর্ধ্বে। এভরিডে এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং তার ছেলে সাফি মুদাসের খান, সাফি মুদাসের খান জ্যোতি, এই জ্যোতির এই সাফির এভরিডে তারা কামাল এবং সাফি, তারা বাপ পুত্র মিলে ডেইলি 2.5 কোটি টাকার মতো তাদের ইনকামের রাস্তা ছিল। এই ইনকামটা কী কী জায়গা থেকে তারা করতো, তার একটা আমি আপনাদের সামনে উদাহরণস্বরূপ তুলে ধরব। কিছু কথা বলতেই হয়, কিছু কথা না বললে এই দেশের জনগণ অনেক জিনিস জানবে না। তাই আমাদের মিডিয়ার তরফ থেকে আমরা ইউটিউবের যারা কাজ করি, বিভিন্ন গণমাধ্যমে যারা কাজ করে, তারা আপনাদেরকে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা বিস্তারিত বলতে পারি, এবং গণমাধ্যমের যারা কাজ করে তারা একটা সব কিছু বলতে পারে না। তো বিদায় তারা জানান দেয়, তাদের কাছ থেকেও আমরা অনেক তথ্য পাই। আমরাও আপনাদের সামনে এই তথ্যগুলা এই মিডিয়ার মাধ্যমেই আমরাও জানি, এবং এই যে বড় বড় গণমাধ্যম যারা আছে তাদের মাধ্যম থেকে আমরা অনেক খবর পেয়ে যাই। প্রিয় দেশবাসী, আমি আজকে আপনাদের সামনে বাপ এবং ছেলের যে কাহিনী, যে মাফিয়া ডন ছিল, বাপ ছিল পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া
হ্যাঁ সেই পুলিশের মধ্যে কী ধরনের সিন্ডিকেট করেছিল, পুলিশের কাছ থেকে কীভাবে টাকা আর্ন করতো সেটা বলবো, এবং দেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে কীভাবে তারা বাপ ছেলে টাকা আর্ন করতো সেটাও নিয়ে আমি আপনাদের সামনে আজকে আমি হাজির হলাম। প্রিয় দেশবাসী, এই যে সাফি মুদাসের খান জ্যোতি, ওনার পরিচয় কি? ওনার কোনো পরিচয় নেই। ওনার একটা পরিচয়, ওনার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল। এই আসাদুজ্জামান কামালের ছেলে এই যে আপনার সাফি মুদাসের খান জ্যোতি। এই সাফি মুদাসের খান জ্যোতি সেই বাপের যে স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ার, সেই পাওয়ারও বলে তারা বাপে সব কাজ করতে পারে না, সেই কাজ বাকি কাজ যে কাজ বাপে করতে পারে না সেই কাজ ছেলেরই দিয়ে করাতো, ছেলে যে কাজ করতে পারতো না সেটা বাপে করতো। এইরকমভাবে তারা বাপ ছেলে মিলে বাংলাদেশে একটা দুর্নীতির সাম্রাজ্য বলেন, দুর্নীতি মানে এক ধরনের বিরাট দুর্নীতিগ্রস্ত, বাংলাদেশকে অনেক ক্ষতি করেছে এরা বাপ ছেলে। কি ক্ষতি করেছে, কি তারা তাদের অবস্থান এবং এখন তারা কোন পর্যায়ে আছে সেটা নিয়ে আমি বলবো। প্রিয় দেশবাসী, প্রথমে সাফির কথা চলে আসি। এই সাফি মুদাসের খান জ্যোতি গতকাল গ্রেপ্তার হয়েছেন, বাট আজকে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রাত্রে উনি গ্রেপ্তার হয়েছেন, আজ কেন গ্রেপ্তার দেখানো হলো, এতক্ষণ কেন লুকানো হলো, এটা নিয়েও একটা দুমড়ু জাল সৃষ্টি করা হয়েছে। জানি না কী কারণে এতক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে ওনাকে প্রকাশ করা হলো, ওনাকে আটক করা হয়েছে। এর পিছনে কি কোনো রহস্য আছে এটা নিয়েও চিন্তা করা দরকার। প্রিয় দেশবাসী, এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কামাল আহমদের ছেলে সাফি মুদাসের খান জ্যোতি, ধানমন্ডি ছিল তাদের অনেক বড় একটা আস্তানা। এই ধানমন্ডিতে বাড়ি দাঁড়ায় এবং আপনার কলাবাগান, লেক্সাস কাস কলাবাগান, এদের অনেক পাহাড় পর্বতের মতো অনেক ফ্ল্যাট আছে এবং অনেক সম্পত্তি, জায়গা সম্পত্তি ঢাকার বুকে আছে, এবং ঢাকার বাইরেও তাদের অনেক সম্পত্তির মালিক, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ওরা মানে অংশীদার আছে, এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও তারা চাঁদা আদায় করতো বিভিন্ন কৌশলে। এই যে সাফি, ওনার বাপের নাম করে, ওনার বাপেরও ফোন যেখানে দরকার বাপে ফোন দিত, আমার ছেলে আসছে, এই কাজ করে দাও। এইরকমভাবে তারা চাঁদা কালেকশন করতো আবাসিক হোটেল থেকে। হ্যাঁ, কাউরান বাজারের এলাকার বিভিন্ন আবাসিক হোটেল থেকে তারা চাঁদা আদায় করতো, ফুটপাথ থেকে তারা চাঁদা আদায় করতো, বিভিন্ন রেস্টুরেন্ট করার নামে তারা একটা রেস্টুরেন্ট যদি ধানমন্ডিতে জানেন আপনারা, ধানমন্ডি একটা বাড়িদারা, ধানমন্ডি একটা ধনী এরিয়া, বাংলাদেশের সবচেয়ে মানে ধনী জায়গা বলতেই বাড়িদারা, ধানমন্ডি, এইসব জায়গাকে আমরা মনে করি। এইসব জায়গায় যদি আপনার একটা রেস্টুরেন্ট করতে হয়, তো এই রেস্টুরেন্টকে পারমিশন দেওয়া, রেস্টুরেন্টের আপনার এইসব জায়গায় রেস্টুরেন্টের পারমিশন দরকার পড়ে। এইসব জায়গায় রেস্টুরেন্ট করতে হলে অনেক টাকার প্রয়োজন, যে এইসব জায়গায় রেস্টুরেন্ট করতে হলে তারা 2 কোটি টাকা চাঁদা আদায় করতো। এই চাঁদা আদায় করতো তারা, বাপ হইল স্বরাষ্ট্রমন্ত্রী আর ছেলে হইল স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। এই ছেলে আর বাপ মিলে, এই সাফি আর কামাল, তারা মিলে কি করে, 2 কোটি টাকা দিলে তুমি ধানমন্ডিতে রেস্টুরেন্ট করতে পারবা। ওরা 2 কোটি টাকা চাঁদা এইভাবে আদায় করতো। আবাসিক হোটেলে গিয়ে বিভিন্নভাবে তারা চাঁদা কালেকশন করতো, ফুটপাথ থেকে, বিভিন্ন রেস্টুরেন্ট থেকে তারা চাঁদা কালেকশন করতো। বিভিন্ন জায়গা সম্পত্তি যাদের সমস্যা আছে তাদের এটা দখল দেওয়ার জন্য তারা এখান থেকেও চাঁদা আদায় করতো। রাজধানী কাউরান বাজারে তারা এভরিডে, প্রত্যেক দিন তাদের ইনকাম ছিল কাউরান বাজার এলাকা থেকে 1.5 কোটি টাকা। তাদের বাপ ছেলে ইনকাম ছিল এই 1.5 কোটি টাকা। এই টাকা আদায় করতো স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনিরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মনিরের সাথে আরও কিছু লোক ছিল। এই মনির হলো মেইন, এদের হইল গিয়া এরা টাকা কালেকশন করতো। তারা সমাজের জনগণের সামনে এই মনে করেন আসাদুজ্জামান কামাল এবং কামালের ছেলে সাফি, এরা জনগণের সামনে আসতো না, কিন্তু এরা এই যে এপিএস মনিরের সাথে আরও কিছু তার বাহিনী আছে, এদেরকে পাঠিয়ে এগুলা কালেকশন করতো এভরিডে। কাউরান বাজার থেকে, ঢাকার কাউরান বাজার তো আপনারা চিনেন, এখানে আবাসিক অনেক হোটেল আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে। এই কাউরান বাজার থেকে তারা এভরিডে
1.5 কোটি টাকা ইনকাম ছিল এবং তাদের আরও ইনকাম ছিল ধানমন্ডিতে রেস্টুরেন্ট করে দিবে, এই করে দিবে, সেই করে দিবে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের তারা চাঁদা আদায় করতো। এই আসাদুজ্জামান কামাল এবং তার ছেলে এই আপনার জ্যোতি, সাফি মুদাসের খান জ্যোতি, এই জ্যোতি, এরা বাপ ছেলে মিলে যে একটা সাম্রাজ্য সৃষ্টি করেছে ঢাকাতে। তারা 1.5 কোটি টাকা ডেইলি ইনকাম হলো অনলি কাউরান বাজার থেকে। আরও 1 কোটি টাকার মতো ইনকাম হলো গিয়ে তারা এভরিডে 2.5 কোটি টাকা তাদের ইনকাম ছিল বাপ ছেলের। এই 2.5 কোটির মধ্যে 1.5 কোটি টাকা শুধু কাউরান বাজার থেকেই তুলতো, আর আরও 1 কোটি টাকা তারা বিভিন্নভাবে কৌশলে তারা এগুলা আদায় করতো। এই হইল গিয়ে তাদের আপনার পরিচয় দিলাম। তারা যে বাংলাদেশের মানে বলতে হবে কুখ্যাত একজন সরকারি মানে একজন মন্ত্রী হয়ে, মন্ত্রীর প্রভাবে উনি মানে বাংলাদেশের মানুষকে শাসন করেছেন, শোষণ করেছেন, বাংলাদেশের মানুষকে মেরেছেন, গুম করেছেন, খুন করেছেন। এই চুর কামাল ওর গুণধর ছেলে দ্বিতীয় একটা মারাত্মকভাবে অপরাধী, সেও অনেক খুন করেছে, খুনের সাথে এই দ্বিতীয় জড়িত। বাপ ছেলে মিলে বাংলাদেশকে রসার তলে তারা নিয়ে গেছে। বাংলাদেশের মানুষের উপরে কী ধরনের স্টিম রুলার এবং কী ধরনের তারা অন্যায় করেছে এটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম। আইন শৃঙ্খলা বাহিনী যে সিন্ডিকেট তারা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী এসপি বদল, এরপরে আপনার ওসিকে বদল, এরপরে আপনার বলেন পুলিশের ডিসিকে বদল, ডিআইজিকে বদল, এইসব মানে রদ বদলে, আইন শৃঙ্খলা বাহিনীর রদ বদলে চলতো কোটি টাকার বাণিজ্য। এই কোটি টাকার বাণিজ্য তারা বাপে ছেলে মিলে করতো। এই কোটি টাকার বাণিজ্য সহযোগীকারী ছিল এই যে আসাদুজ্জামান কামালের এপিএস মনির, এদের সহযোগিতায় এই যে আপনার বাংলাদেশের কুখ্যাত এরা স্বরাষ্ট্রমন্ত্রীর নামে, স্বরাষ্ট্রমন্ত্রীর নামে যে কুখ্যাত ডাকাত যারা আসাদুজ্জামান কামাল এবং কামালের গুণধর ছেলে মানে সাফি মুদাসের খান জ্যোতি, এরা যে বাংলাদেশে প্রত্যেক দিন 2.5 কোটি টাকা একটা ইনকাম তাদের ছিল ক্যাশ, বাকি না 2.5 কোটি টাকা এভরিডে কালেকশন করতো এই জ্যোতি এবং তার জ্যোতির বাবা এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এদের আপনাদের সামনে তুলে ধরলাম, এরা যে কতকাল মানে জঘন্য হলে এইসব করতে পারে। 2.5 কোটি টাকা এভরিডে তাদের ইনকাম ছিল। এটা তো খালি কালেকশন করতো, এরপরে তো আরও কত ধরনের ইনকাম ওদের আছে এটা তো আর জানিও না। আমরা যতটুকু জানলাম সেটুকু আপনাদের সামনে হাজির করলাম। 2.5 কোটি টাকা এভরিডে ইনকাম যদি তাকে চিন্তা করেন, এদের কত সম্পত্তি 10 বছর 15 বছর এরা করেছে। এই আওয়ামী লীগের এই যে মানে সন্ত্রাসী বাহিনী বলতে হবে, এরা সব মন্ত্রী নয়, এরা সন্ত্রাসী বাহিনী ছিল। আর এই যে আপনার বর্তমান বিগত দিনের সরকার ছিল, এই সরকারকে আমি জনগণের কাছে চাইলাম, এই সরকার কি বৈধ সরকার ছিল? এই সরকারের মন্ত্রীরা বৈধ ছিল? এই সরকারের পার্লামেন্ট বৈধ ছিল? এই সরকারের কোনো কিছু তো বৈধ ছিল না। এটা কমপ্লিটলি একটা অবৈধ সরকার 15 বছর শাসন করেছে বাংলাদেশকে ছলে বলে কৌশলে, এবং এতে সায় দিয়েছে আমাদের নেইবার কান্ট্রি ভারত কমপ্লিটলি আওয়ামী লীগের শাসন আমলের সম্পূর্ণ জিনিসে বৈধতা দিয়েছে। তাই আপনাদের কাছে আজকে আমি যে কথা বললাম সেটা দেশকে জাগ্রত করার জন্য, দেশের মানুষকে জানান দেওয়ার জন্য যে এরা কিভাবে লুটপাট করেছে, কিভাবে দেশকে যে ইনজেকশন দিয়ে যেভাবে রক্ত নেওয়া হয় সেইভাবে মানুষের শরীর থেকে তারা রক্ত নিয়েছে, সেই রক্তগুলা টাকায় পরিণত হয়েছে। সেই রক্তগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সেইভাবে তারা টাকা বানাচ্ছে, টাকার পাহাড় বানিয়েছে। এই মানুষের শরীর থেকে রক্ত চুষে তারা টাকা পাহাড় বানিয়েছে। এই ধরনের মানুষদেরকে আপনারা সাপোর্ট দেন। এই ধরনের জঘন্যতম কাজ বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত 1971 পর থেকে এখন পর্যন্ত আমাদের বিগত দিনের যত সরকার ছিল, ইভেন এরশাদেও এইরকম কাজ করেনি। এরশাদ সরকার তো 9 বছর স্বৈরাচারীভাবে সরকার শাসন করেছিল। এরপরেও আমি মনে করি
শেখ হাসিনা থেকে বেটার ছিল। দেশের মধ্যে কিছু মানে এরপরেও এরশাদের জন্য কিছু মানুষের ভালোবাসা আছে, কিছু মানুষের মায়াকান্না আছে, কিন্তু এই স্বৈরাচার এরশাদ থেকেও এরশাদেও এই শিক্ষা নিতে হবে শেখ হাসিনা স্বৈরাচারের কাছ থেকে। শেখ হাসিনা স্বৈরাচার হলো বাংলাদেশের বুকো নম্বর 1 স্বৈরাচার। এই স্বৈরাচারের কাছ থেকে এরশাদেও শিক্ষা নেওয়া প্রয়োজন, এবং আর যারা স্বৈরাচার আছে সব স্বৈরাচারকে এই শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার, কিভাবে সে স্বৈরতান্ত্রিকভাবে দেশকে শাসন করেছিল, দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি, দেশের মানুষকে দিনে রাতে সে 12 ঘন্টাই মিথ্যা কথা বলিত, 12 ঘন্টা কথা বললে এই 12 ঘন্টায় সে মিথ্যা কথা বলিত, একটা মিথ্যা কথা বলার পিছনে আরও 100 মিথ্যারে সে জোড়া দিত। এইভাবে বাংলাদেশকে 15 বছর সে শাসন করেছে। সে শাসন আমলে যে উন্নয়ন আপনারা দেখছেন, উন্নয়নের ছোঁয়া লেগেছে, এটা সম্পূর্ণ একটা ফোকাস। কিছু উন্নয়ন করেছে, কিন্তু উন্নয়ন এইটা একদম ন্যূনতম উন্নয়ন বলতে হবে, কারণ 15 বছরের শাসন আমলে আমরা কি দেখেছি? কোনো আন্দোলন দেখিনি, কোনো ধর্মঘট, কোনো হরতাল, এইসব কিছুই ছিল না। হ্যাঁ, সামান্য কিছুদিন ছিল, এরপরে আর আন্দোলন করতেই পারে না বিরোধী দলরা। এভাবে করার পরেও বাংলাদেশ কেন 15 বছরে আমার হিসাবে বাংলাদেশ সোনার বাংলা হওয়ার কথা ছিল, সেই সোনার বাংলা কেন হলো না? বাংলাদেশের পদ্মা সেতু আর আপনার একটা টানেল আর আপনার টার্মিনালের এক সাইড আর আপনার 2টা ফ্লাইওভার আর 2টা ব্রিজ, এইটা দিয়ে বাংলাদেশের উন্নয়ন কিছুই হয় না, এ তুলনায় কিছুই নয়। এই যে 15 বছরের শাসন করেছিল, যত টাকা লুটপাট করেছে, সেই হিসাব যদি আপনারা দেখেন, বাংলাদেশে 10টা বঙ্গবন্ধু মতো ব্রিজ দিয়ে এরপরে রাস্তাঘাট আরও ডেভেলপ, এরপরে বাংলাদেশ সোনার বাংলা করা যেত, এই যত টাকা তারা দুর্নীতি করেছে। এখন বাংলাদেশের দুর্নীতি করলো, বাংলাদেশের ব্যাংক লুট করলো, বাংলাদেশের ব্যাংকে লালবাতি জ্বলছে, হ্যাঁ, এরপরে আপনার কিছু ব্যাংকে আপনার মানে অ্যাম্বার লাইট জ্বলছে, মানে ইয়েলো লাইট জ্বলছে, এরাও মানে রেড লাইনে চলে আসবে। বাংলাদেশের অনুমানিক 15টা ব্যাংক রেড লাইনে, রেড সিগন্যাল জ্বলছে, এবং বাংলাদেশের মেজরিটি ব্যাংক ওই লোকে আপনার এই অ্যাম্বার লাইট জ্বলছে। অ্যাম্বার লাইট মানে ইয়েলো বাতি জ্বলছে, ইয়েলো থেকে রেড আসবে, ইয়েলো বাতি জ্বললে রেড আসবে। আর কিছু ব্যাংক, সামান্য কিছু ব্যাংক আপনার গ্রিন লাইটে আসে। গ্রিন লাইট হলো সামান্য কিছু ব্যাংক। অ্যাম্বার লাইট বলেন, ইয়েলো লাইট, অ্যাম্বার লাইটকে ইয়েলো লাইট বললাম, ইয়েলো লাইট হলো গিয়ে আপনার মানে মেজরিটি ব্যাংক ইয়েলোর মধ্যে, এবং 15 থেকে 16টা ব্যাংকের নাম আপনাদের আর উল্লেখ করতে পারবো না। এই 15টা ব্যাংক আপনার আছে রেড জোনে, এর বাদে ইয়েলো জোনে আছে আপনার মেজরিটি, এর বাদে গ্রিন জোনে আছে সামান্য কিছু ব্যাংক। তো এই যে অবস্থা, এই অবস্থার কারণ কি? কেন ব্যাংকের মানে অ্যাম্বার লাইট জ্বলবে, কেন ব্যাংকের রেড লাইন জ্বলবে? এটা একমাত্রই কারণ হলো গিয়ে এই আওয়ামী লীগের যত দূষর ছিল, তারা সব ব্যাংক থেকে এই ইঞ্জেকশন মতো জেলে শরীরে ইঞ্জেকশন ঢুকালে জেলা রক্ত টেনে নিয়ে আসে, সেইভাবে তারা ব্যাংক থেকে সিরিঞ্জ দিয়ে টাকা তুলে নিয়ে আসছে। এই রকম আপনার জঘন্যতম কাজ করার পরেও যারা আওয়ামী লীগের মানে দূষর, যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলে, এরা আওয়ামী লীগের দূষর, তাই আওয়ামী লীগের পক্ষে কথা বলে। আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা এইরকম কথা বলছে না, তারা এইসব দেখে তারাই দিশেহারা হয়ে গেছে, তারা বলছে শেখ হাসিনার আর দরকারই নেই। তো প্রিয় দেশবাসী, আমরা এখান থেকে শিক্ষা নিব, আমাদের দেশ সকলের, এখানে কোনো বিরোধ আমাদের মধ্যে থাকবে না, দেশের স্বার্থে আমরা এক হব, একতাই বল, একতাই শক্তি, এটা মনে রেখে আমরা মাথায় নিয়ে কাজ করব। এই আসাদুজ্জামান কুনি চুর আসাদুজ্জামান কামালের ছেলে জ্যোতি কট, এখন ওনাকে মানে পুলিশ হেফাজতে আছেন, এরপরে ওনাকে ডিবির কার্যালয়ে নিয়ে মানে আইনের আশ্রয়ে ওনাকে মানে রিমান্ডে নেওয়া হবে, এরপরে ওনার যে বিচার হবে। আশা করি আমরা সুষ্ঠু বিচার চাই, দেশবাসী এটা দেখতে চায়, এরা যে দুর্নীতি করে কত টাকা পাহাড় করেছে, এবং এই দুর্নীতির টাকা বাংলাদেশের মানুষ মানে এটা যে কোনো দেশেই তারা নিয়ে যাক, সেখান থেকে ফিরিয়ে আনা হবে, এটা আমরা চাচ্ছি, এটা আমরা চাই। তাই আজকের মতো আমি এখানে বিদায় নিলাম, আবারও কোনো কিছু আপডেট পেলে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।